আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাংলাদেশের তরুণ তরুণ জনগোষ্ঠীর কাছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং আপনাদের বিবেকের উপরে আপনাদের কাছে বিচার দিতে চাই এবং আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনারা যারা তরুণ তারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ৩ বার ক্ষমতায় ছিল, তারপরে দ্বিতীয়বার ৬ মাসের উপরে ক্ষমতায় ছিল। সো প্রায় ১৫ বছরের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই দেশে ক্ষমতায় ছিল একটানা, আর আগে ছিল ১৯৯৬ সালে। আচ্ছা, আপনারা বাংলাদেশে যারা তরুণ সমাজ বা যারা বর্তমানে বুঝেন জানেন, শিক্ষিত সমাজ সহ সকল জনগণের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি বাংলাদেশে আপনাদের জীবদ্দশায় আপনারা কি কেউ দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অন্য সংগঠনের, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য অন্য রাজনৈতিক সংগঠনের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিয়েছে? আপনারা বলতে পারবেন, দেখাইতে পারবেন এরকম কোন নজির বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছে? করেনি। আপনারা কি দেখাতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বা কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অঙ্গ সংগঠন কারো বাড়িতে গিয়ে, কারো প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়া বলেন বা জিয়াউর রহমান বলেন, কারো বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, কারো স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে, কারো সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে? আপনারা এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আপনারা আরেকটি কথা বলি, আপনারা কি দেখাইতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো প্রবাসীর বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে? যে প্রবাসী পুরা আওয়ামী লীগের সময়টুকু সে বিদেশে ছিল। আমি আমার কথা বলছি, আমি আজকে 14 বছর যাবত আমি আজকে লন্ডনে থাকি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা ভোগ করার বা কোনো অপকর্ম করার বা কোনো খারাপ কাজ করা বা কাউকে গালি দেওয়া, কারোর বাড়িতে একটা ডিল ছোড়ার সময় আমার হাতে ছিল না, যেহেতু আমি প্রবাসে থাকি। আমার বাড়িতে সবকিছু লুটপাট করে আগুন দিয়ে নিয়ে যাওয়া হলো 5 তারিখের পরেই। বাংলাদেশ আওয়ামী লীগ আপনি দেখাইতে পারবেন যে কোনো প্রবাসীর বাড়িতে এরকম একজন প্রবাসী বিদেশ থাকে, এত বছর ক্ষমতায় ছিল, কারো বাড়িতে কোনো আক্রমণ করেছে, কারো বাড়িতে আগুন দিয়েছে, কারো বাড়িতে লুটপাট করেছে? করে নাই। তাহলে আপনারা দেশবাসীর কাছে আমরা বিচার দিলাম, আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ধ্বংসাত্মক রাজনীতি করে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কারো বাড়িতে আগুন দেয় নাই, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় নাই, জিয়াউর রহমানের স্মৃতিসৌধে আগুন দেয় নাই, খালেদা জিয়ার বাড়িতে আগুন দেয়নি। এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ করে নাই। কোনো জামাতের কোনো বাড়িতেও বাংলাদেশ আওয়ামী লীগ আগুন দেয় নাই, লুটপাট করে নাই। এখন আপনারা কি দেখছেন? এখন এরা ক্ষমতায় আসে নাই, না এসেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের, ব্যবসায়ীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, লুটপাট করছে। যেই বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা নেতৃত্ব না দিলে আমরা স্বাধীন হতাম কিনা সেটি নিয়ে সন্দেহ আছে, সেই বঙ্গবন্ধুর বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এদেশের জনগণ, আপনারা যারা আছেন, আপনারা বিচার করে দেখেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি এবং এই ৭১-এর পরাজিত শক্তির আলবদর আল শামসদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু, শেখ হাসিনার রাজনীতি এবং অন্যান্যদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু। আজকে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ যদি চাইতো, বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনে করতো, ছাত্রলীগ যদি মনে করত, তাহলে জামাতের নেতাদেরকে বিনা বিচারে রাস্তায় অপরাজয় বাংলার পাদদেশে বেঁধে তাদেরকে হত্যা করতে পারত, বিচার করতে পারত। যুদ্ধ অপরাধীদের প্রত্যেকটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারত। সেই সক্ষমতা, সেই ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে কিন্তু 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল।
কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে সেই কাজ করেছে, ছাত্রলীগকে সেই কাজ করেছে, যুবলীগকে সেই কাজ করেছে, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগকে সেই কাজ করেছে? না, করেনি, কেউ করেনি। ৭১-এ যারা মানবাধিকারের অপরাধ করেছিল, মানবাধিকার লঙ্ঘন করেছিল, তাদের বিচার আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আইন মেনে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের বিচার হয়েছে এবং বিচার হচ্ছিল। কিন্তু আজকে কি হচ্ছে? বাংলাদেশে আজকে যেন একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে। বাংলাদেশ যেন আফগানিস্তান, বাংলাদেশ যেন আরেকটা প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন আজকে আমাদের কাছে মনে হচ্ছে। সকল জায়গায় আগুন আগুন আগুন, ভাঙচুর, লুটপাট। এই কোন দেশে আমরা বসবাস করছি? আমরা কি প্যালেস্টাইনে বসবাস করছি না আফগানিস্তানে বসবাস করছি? আপনারা দেখেন, আরেকটি বিষয় আপনাদের কাছে আমি উপস্থাপন করি, আপনাদের বিচারের ভার আপনাদের কাছে দেই। এই ইউনূস অপরাধ করেছে, ট্যাক্সের টাকা ফাঁকি দিয়েছে, তার আদালত ফেস করতে হয়েছে, সে আদালত ফেস করেছে। এক ছাত্রলীগের একজন কর্মী বা আমাদের অঙ্গ সংগঠনের একজন কর্মী কিন্তু তার গ্রামীণ সেন্টারে কিন্তু একটা ডিলও ছড়েনি। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনকে শ্রদ্ধা করে। আর আপনারা এখন বিচার করে দেখেন, এই জামাত শিবির, আল বদর, আল শামস, এই যে সমন্বয়কারীরা, জঙ্গি সংগঠনের ইউনূসের জঙ্গি বাহিনী আজকে কি করছে? আজকে কেউ মুখ খুলে কথা বললেই তাকে গ্রেপ্তার করছে। বাংলাদেশের মিডিয়াগুলো মুখ খুলে কথা বলতে পারছে না, কোনো সংবাদ পরিবেশন করতে পারছে না, কোনো মানুষ আজকে কথা বলতে পারছে। যে কথা বলছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। যে কথা বলছে তার বাড়িতে হামলা করা হচ্ছে, তাদেরকে কোর্টে যদি কোনো আইনজীবী কথা বলছে তাকে লাঞ্ছনা করা হচ্ছে, কোর্টে যদি কোনো আসামি নেওয়া হচ্ছে তাকে ওই কোর্টেই তাদেরকে হামলা করা হচ্ছে। এ কোন বাংলাদেশে আমরা বসবাস করি? বাংলাদেশ আওয়ামী লীগ কি এগুলো করেছে? আপনারা শুধু একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি চাইতো তাহলে কি জামাতের নেতাদের বাড়িঘর কি ভেঙে চুরে দিতে পারত? বাংলাদেশ জামাতের নেতাকর্মীদের বাড়িঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারত? অবশ্যই পারত। দিয়েছে? একজন জামাতের বাড়িতে আগুন দিয়েছে এমন কোনো ঘটনা দেখাইতে পারবেন? ওরা তো ৭১-এর মানবতা বিরোধী অপরাধ করেছিল। এটা তো প্রতিষ্ঠিত, বাংলাদেশের সবাই জানে যে এরা ৭১-এর সময় মানবতা বিরোধী অপরাধ করেছে, পাকিস্তানের দোসর হয়ে ওরা কাজ করেছে। কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আইন নিজের হাতে তুলে নেয়নি। সো তাই আজকে আমরা এই রাষ্ট্রটি কার হাতে দিয়েছি? শেখ হাসিনাকে সরিয়ে আমরা কার কাছে এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি? এটা আপনাদের কাছে বিচার দিলাম। আর সেই বিচারে যদি, আপনাদের বিবেকের বিচারে যদি ওরা যদি দোষী সাব্যস্ত হয়, ওদেরকে বয়কট করুন। আর যদি মনে করেন যে না, শেখ হাসিনা এই দেশের জন্য ভালো ছিল, এই দেশের জন্য কাজ করেছিল, আসুন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার জন্য কাজ করে শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে এনে এদেশকে রক্ষা করি। আপনি রক্ষা পাবেন, আমি রক্ষা পাবো, আপনার পরিবার রক্ষা পাবে, আমার পরিবার রক্ষা পাবে, সমাজ রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে। আর যদি সেটি করতে আমরা ব্যর্থ হই, এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে, গোটা দেশকে নিতে হবে। তালেবানি রাষ্ট্রের দিকে আমাদের বাংলাদেশ দাবিত হবে। সবার শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের জন্য সবাই কাজ করার মতো বিবেক জাগ্রত হোক। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের জুলাই এবং আগস্টের বিপ্লবের যারা নায়ক, তাদের পরিণতি নিয়ে আমরা অনেকেই চিন্তিত। তারা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছেন, অনেকে বিকল্প অনেক কথাবার্তা বলছেন, অনেকে সাহস হারিয়ে ফেলেছেন, অনেকে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছেন। ফলে তাদের যে স্পিরিট ছিল, জুলাই এবং আগস্ট বিপ্লবের যে স্পিরিট, এটি এই মুহূর্তে নেই। এটি হলো বাস্তবতা। দ্বিতীয়ত, যখন বিপ্লবটা হয়ে গেল, তো বিপ্লব যখন হলো তখন তাদের অবশ্যই একটা
আত্মত্যাগ ছিল। এটিকে আপনি যদি আরবিতে জিহাদে কুল্লিয়া বলেন, ঠিক ওই পর্যায়ে ছিল। অর্থাৎ তারা যখন রাজপথে ছিলেন তখন তাদের জীবন মরণ সমস্যা ছিল, এবং জীবনের চাইতে মরণ তাদের কাছে ভীতিকর ওই মুহূর্তে মনে হয়নি। যদি মনে হতো তারা এই কাজটি করতে পারতেন না। তারা উপদেষ্টা হবেন, এখন যে বিচার সালিশ করছেন বা যেভাবে গণভবনে যাচ্ছেন, বঙ্গভবনে যাচ্ছেন, দামি দামি গাড়িতে চড়ছেন বা যত দুর্নাম বদনামের শিকার হচ্ছেন, এসব এসব কোনো কিছুই তাদের চিন্তা এবং মনোমস্তিষ্কের মধ্যে ছিল না। তারা শুধুই মাত্র লক্ষ্য অর্জনের জন্য, অর্থাৎ প্রথম দিকে কোটা বিরোধী আন্দোলনে তারা চেয়েছিল যে তাদের ন্যায্য দাবিটা পূর্ণ হোক। পরবর্তীতে সরকার এটি এতটা জটিল এবং কুটিল করে ফেলে, যার কারণে পুরো আন্দোলনটি এক দফার আন্দোলনে পরিণত হয়। যখন এটি নেহাত কোটা বিরোধী আন্দোলন ছিল, তখন রাজনৈতিক দলগুলো নিরাপদ দূরত্বে নিজেদেরকে রেখেছে, যদিও সবারই মৌন সমর্থন ছিল। এই কারণে রাজনৈতিক দলগুলো রেখেছে যে বাস্তবতার নিরিখে রাজনৈতিক দলগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল, এবং সরকারকে চ্যালেঞ্জ করার মতো জুন জুলাইতে আসলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না। এই গেল এক। ২ নম্বর হলো যে রাজনৈতিক দলগুলো মনে প্রাণে চেয়েছিল যে এই কোটা বিরোধী আন্দোলনটি সফল হোক। তো সেক্ষেত্রে যদি প্রধান রাজনৈতিক দলগুলো তাদেরকে সমর্থন জানায়, সেক্ষেত্রে সরকার বলার চেষ্টা করবে যে বিএনপি এই কাজ করছে, জামাত এই কাজ করছে। এই জন্য তারা কৌশলে তাদেরকে মৌন সমর্থন দিয়েছে দূর থেকে, লজিস্টিক সাপোর্ট হয়তো দিয়েছে অনেকেন, কিন্তু প্রকাশ্যে তাদেরকে কেউ সমর্থন জানায়নি। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি এসে যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলো, ঠিক সেই সময় বিএনপির পক্ষ থেকে একেবারে প্রকাশ্যে তাদেরকে সমর্থন জানানো হলো। জামাত প্রকাশ্যে সমর্থন জানায়নি, কিন্তু এখন স্পষ্ট যে এই কোটা বিরোধী আন্দোলনের যে নেতাকর্মী, যারা মাস্টার মাইন্ড, তাদের একটা বিরাট অংশ জামাতের রিক্রুট ছিল, এবং জামাত প্রথম থেকে এটি গোপনে তারা এই আন্দোলনকে বেগবান করার জন্য যা কিছু করা দরকার সবই করেছে। কিন্তু প্রকাশ্য যদি কোনো রাজনৈতিক দল সমর্থন দিয়ে থাকে তাদেরকে, তাহলে বিএনপির মতো বড় দল প্রথম প্রকাশ্যে দিয়েছে। এরপর অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো তারাও নৈতিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছে, তাদের পক্ষে ছোটখাটো মিছিল করেছে, সমর্থন জানিয়েছে, এবং আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে গেল তখন অনেকেই গ্রেপ্তার বরণ করেছেন। এবং আগস্টের 1 তারিখে এসে আসলে এখান থেকে কারোরই ফিরে যাওয়ার উপায় ছিল না। বিএনপির মতো বড় বড় দল, জামাতের মতো দল, তারা ভয় পাচ্ছিলেন যে কোনো অবস্থাতে যদি এই আন্দোলন অতীতের শাপলার মতো হয়, অতীতের গণজাগরণ মঞ্চের মতো হয়, ব্যর্থ হয়, এমনকি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন, আগস্ট মাসের 1 তারিখে তারা সবাই বলতে গেলে মৃত্যু ভয়ে থরথর করে কাঁপছিলেন যে যদি ফেল করে তাহলে তাদেরকেও আর এক দফা জেলে যেতে হবে। এবং বড় বড় রাজনৈতিক দলের মধ্যে বিভেদ ছিল, বিসংবাদ ছিল যে কি দরকার ছিল এই আন্দোলনে জড়ানোর জন্য। কিন্তু আল্লাহর অশেষ রহমত, বিজয়ী হয়েছি আমরা সকলে মিলে। আমরা সকলে মিলে বিজয়ী হয়েছি, কিন্তু বিজয়ী হওয়ার পর যে বিশৃঙ্খলা সাধারণত হয় সেন্ট্রাল কমান্ড না থাকলে, তো এই আন্দোলনের আমরা সফল হয়েছি, বিজয়ী হয়েছি, অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কোনো সেন্ট্রাল কমান্ড ছিল না। মহান মুক্তিযুদ্ধে যেভাবে একটা নেতৃত্ব ছিল, রাজনৈতিক নেতৃত্ব ছিল, সামরিক নেতৃত্ব ছিল, বেসামরিক নেতৃত্ব ছিল, অর্থাৎ আমলারা কাজ করেছে, সেন্ট্রাল ব্যাংক কাজ করেছে মুক্তিযুদ্ধে, রেডিও টেলিভিশনের কর্মীরা কাজ করেছে, সেনাবাহিনী কাজ করেছে, পুলিশ করেছে, ইপিআর কাজ করেছে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস কাজ করেছে, এবং আওয়ামী লীগের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলগুলো কাজ করেছে। ফলে পুরো মুক্তিযুদ্ধের 9টি মাস কেউ কখনো পথহারা হয়নি। দেয়ার ওয়াজ এ গভর্নমেন্ট, বিপ্লবী গভর্নমেন্ট ছিল।
এবং একটা ঘোষণাপত্র ছিল, বিপ্লবী ঘোষণাপত্র ছিল, বিপ্লবী সরকার ছিল, তার সঙ্গে বিদেশি পরাশক্তিগুলো ছিল, রাশিয়া ছিল, ভারত ছিল। কিন্তু এবারের ঠিক যে যুদ্ধটি এবং এবারে যে বিপ্লবটি বা গণ অভ্যুত্থানটি, এটির ব্যাপকতা বিশাল।